আজকের গল্পটা এমন একটা চোর নিয়ে যে বছরের পর বছর চুরি করে কিন্তু কখনোই সে ধরা পড়ে না। সে চুরি করে চোখের সামনে থেকেই হঠাৎ করে উধাও হয়ে যায়, আর যেটা ছিল তার একটা স্পেশালিটি। কিন্তু এরপরেও সে একদিন পুলিশের হাতে ধরা পড়ে। তাহলে কি হবে? সে কি এখন শাস্তি পাবে, নাকি এমন কিছু ঘটাবে যেটা কল্পনাও করতে পারেনি? তো এমনই একটা দুর্দান্ত মুভির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের মুভি ডায়াবলিক। গল্পের শুরুতে আমরা মেন ক্যারেক্টার এবং নামকরা চোর ডায়াবলিককে দেখতে পাই। মাথা থেকে পা পর্যন্ত তার কালো কাপড়ে ঢাকা। আজ পর্যন্ত কেউ তার চেহারা দেখেনি। সে নিজের কাছে এতটাই দক্ষ ছিল যে আজ পর্যন্ত কোনো পুলিশের কাছে সে কখনোই ধরা পড়েনি। তো একদিন সে ইতালির একটা ব্যাংক থেকে মূল্যবান কিছু ধন সম্পদ চুরি করে পালাচ্ছিল। তো পুলিশ তার পিছনে ধাওয়া করে। পুলিশ অনেক কষ্ট করে ডায়াবলিকের পথ আটকে দেয়। তখন পুলিশ ভেবেছিল যে এবার সে আর কোনোভাবেই পালাতে পারবে না, কিন্তু ডায়াবলিক হঠাৎ তার গাড়িতে থাকা একটি বাটন প্রেস করলে রাস্তাটা তৎক্ষণাৎ উঁচু হয়ে যায়, আর সে এই রোডে স্লাইড করে পুলিশের মাথার উপর দিয়ে চলে যায়। এই অবস্থা দেখে তো পুলিশ হতবাক তাকিয়ে থাকে। তবে তারা এখানেই থামে না, পুলিশের আর একটা টিম ডায়াবলিককে ফলো করতে শুরু করে। সেটা দেখে ডায়াবলিক গাড়ি থেকে একটা বিষাক্ত গ্যাস ছাড়ে। তো পুলিশরা সবাই অজ্ঞান হয়ে যায়, কিন্তু এত কিছুর পরেও তারা ডায়াবলিকের পিছনে ছাড়ে না। ইন্সপেক্টর গ্যানকো তার গাড়ি নিয়ে তার পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পারে যে ডায়াবলিকের গাড়িটা রাস্তার মধ্যে উল্টে পড়ে আছে, কিন্তু ডায়াবলিককে সে দেখতে পায় না। এটা দেখে গ্যানকো এখানে খুবই হতাশ হয়ে যায়। এদিকে আমরা একটা পার্টিতে ডিফেন্স মিনিস্টার জার্জিওকে দেখতে পাই। তো পার্টিতে অন্যান্যদের সাথে সে গল্প করছিল। এরই মাঝে সেখানে ইভা নামের একজন নামকরা বিজনেসম্যান চলে আসে। তো জার্জিও তখন তাকে ওয়েলকাম করার জন্য এগিয়ে যায়। তবে ইভার বর্তমান বিজনেস কিন্তু তার নিজের নয়, সেটা তার প্রাক্তন স্বামীর। তার স্বামী মারা যাওয়ার পর তার বিজনেসটা নিজের হয়ে গেছে। আসলে ইভা একজন সুগার ড্যাডিকে বিয়ে করেছিল, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে থাকে। তারপরে সে মৃত্যুর পর তার সকল সম্পদের মালিক তার ওয়াইফ হয়ে যায়। সেম ভাবে ইভাও একটা বিজনেস ওম্যান হয়ে গেছে। ইভা সবসময় সৌন্দর্য এবং অভিজাত্যের কারণে সবসময় আলোচনায় থাকতো, তাই তাকে পার্টিতে দেখে সবাই খুশি হয়ে যায়। এবং কথায় কথায় ইভা এখানে ডায়াবেলিকের ব্যাপারে জানতে পারে। তবে এখানে অন্য একটা ব্যাপার ঘটে। ডায়াবেলিকের স্মার্টনেসের কারণে সবাই তার প্রশংসাও করতে থাকে, আর সেটা শুনে ইভার মনে তাকে নিয়ে একটা কৌতূহল জাগে। সেদিন পার্টি শেষে জার্জিও ইভাকে তার বাড়িতে পৌঁছে দিতে চায়, কিন্তু ইভা তাতে রাজি হয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই জার্জিওর সাথে ইভার কি সম্পর্ক? এটা আমরা একটু পরেই জানতে পারবো। তো ইভা যখন পার্টি থেকে বাড়ি ফিরে, তখন হঠাৎ ইন্সপেক্টর গ্যানকো এসে ইভার পথ আটকায়। তো ইভা একটু অবাক হয়। তখন ইন্সপেক্টর গ্যানকো ইভাকে তার পরিচয় দিয়ে তাকে সতর্ক করে দেয় যে ডায়াবেলিক যে কোনো সময় তার উপর অ্যাটাক করতে পারে। তো এই কথা শুনে ইভা অনেক টেনশনে পড়ে যায়। তারপর তারা একটি রেস্টুরেন্টে বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে শুরু করে। সেখান থেকে জানা যায় যে ইভার একটা স্পেশাল পিঙ্ক ডায়মন্ড আছে, যেটা খুবই মূল্যবান। তো গ্যানকো নিশ্চিত করে যে নিশ্চিত ডায়াবেলিক এই ডায়মন্ডটা চুরি করতে আসবে। তাই সে ইভার কাছ থেকে সব ডিটেলস নিয়ে নেয়, এবং সে কোন হোটেলে উঠছে, কত নাম্বার রুমে, সবকিছু ডিটেলস নেয়, এবং তার সাথে কেউ থাকছে কিনা। তো সবকিছু শোনার পর চলে যাওয়ার সময় গ্যানকো তাকে আবারও সতর্ক করে দেয় যাতে সে কারো উপরে বিশ্বাস না করে, কারণ ডায়াবেলিকের আসল চেহারা যেহেতু কেউই দেখেনি, তাই লোকটা আসলে কে সেটা শনাক্ত করা সম্ভব নয়। হতে পারে লোকটা হোটেলের ম্যানেজার, অথবা কোনো ওয়েটার, অথবা গ্যানকো নিজেও হতে পারে। তাই ইভা তখন তার কথা মেনে নেয় এবং গ্যানকো সেখান থেকে চলে যায়। এদিকে ইভা যে হোটেলে থাকছিল সেখানে রবার্টো নামের একজন ওয়েটারকে নিযুক্ত করা হয় স্পেশালি ইভাকে টেক কেয়ার করার জন্য। তো এক রাতে রবার্ট তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় তো ইভার বিষয়ে সে অনেক কথা বলছিল। তখন দেখা যায় তার রুমের ভিতরে একটা স্পিকার লুকিয়ে রাখা আছে, যেটার মাধ্যমে কথাগুলো ডায়াবেলিক শুনছিল। এরপর রবার্টও সেখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর তখনই হঠাৎ কেউ আড়াল থেকে তার উপর অ্যাটাক করে। বলাই বাহুল্য যে লোকটা ডায়াবেলিকই ছিল। সে রবার্টকে খুন করে তার লাশটা গায়েব করে দেয়। আর এরপর দেখা যায় যে ওই স্পিকারের রেকর্ডগুলো বারে বারে শোনা হয়, এবং রবার্টের মতো কথা বলতে প্র্যাকটিস করতে থাকে। আর তখনই আমরা প্রথমবার ডায়াবেলিকের আসল চেহারা দেখতে পাই। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা এলিজাবেথ নামের একটা মেয়েকে দেখতে পাই। তার হাজবেন্ড ওয়াল্টার বেশ কিছুদিন যাবৎ বাড়ি ফিরে না। সে বেশ চিন্তায় আছে। সে তার হাজবেন্ডকে অনেক ভালোবাসে,
কিন্তু তার হাজব্যান্ড কখনোই সে ভালোবাসার মূল্য বোঝে না। এটা নিয়ে এই বেচারা অনেক আপসেট ছিল। তখন তার বান্ধবী তাকে বোঝায় যে নিশ্চয়ই ওয়াল্টার কোনো ঝামেলায় আছে, হয়তো সে অবশ্যই বাড়ি ফিরবে। এদিকে ইভা হোটেলে গেলে সেখানকার ম্যানেজার সহ সব স্টাফরা তাকে সুন্দরভাবে ওয়েলকাম জানায়। এরপর তার সাথে রবার্টকে পরিচয় করিয়ে দেয়। তাই ইভা তাদের সাথে কথা শেষ করে সোজা রুমে চলে যায়, আর তাকে ফলো করতে করতে রবার্টও সেখানে পৌঁছে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, রবার্ট তো গতকাল মারা গিয়েছে। তখন আমরা বুঝতে পারি যে এই লোকটা ডায়াবলিক নিজেই, যে রবার্ট সেজে ইভার উপর নজর রাখতে সেখানে গিয়েছিল। রুমে ঢুকে ইভা গোসল করার জন্য ওয়াশরুমে গেলে রবার্ট সেই সুযোগে ঢুকে পড়ে লকার খোলার চেষ্টা করে, কারণ ওই লকারের ভিতরে ডায়মন্ডটা ছিল। তো মজার ব্যাপার হলো, এত দামি একটা ডায়মন্ড একটা সাধারণ লকারের মধ্যে রাখা হয়েছে, যেটা খুলতে ডায়াবলিকের মাত্র কয়েক মিনিট সময় লাগবে। কিন্তু দুর্ভাগ্যবশত ডায়মন্ডটা বের করার আগেই ইভা ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসে। তখন ডায়াবলিক বাধ্য হয়ে রুমের আড়ালে লুকিয়ে পড়ে এবং আড়াল থেকে মনোযোগ দিয়ে ইভাকে দেখতে থাকে। এরই মাঝে হঠাৎ ইভার চোখে চোখ পড়লে তখন সে ইভাকে জিজ্ঞেস করে যে কোনো কিছু লাগবে কিনা। ইভা তখন না করে দিলে সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সেই রাতে এলিজাবেথ বাড়ি ফিরে দেখে ওয়াল্টার তার জন্য বাড়িতে অপেক্ষা করছে। তাকে দেখে মেয়েটা ভীষণ খুশি হয় এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তখন দেখা যায় যে তার হাজব্যান্ড ওয়াল্টারই হচ্ছে ডায়াবলিক। তবে এলিজাবেথ কিন্তু এই ব্যাপারে কিছুই জানে না। ওয়াল্টার তাকে জানায় যে সে শুধুমাত্র এলিজাবেথের সাথে দেখা করতে এসেছে, সেখানে বেশিক্ষণ থাকা তার পক্ষে সম্ভব না, কারণ তার খুব একটা ইমার্জেন্সি কাজ পড়ে আছে। এটা শুনে এলিজাবেথের মন খারাপ হয়ে যায়। সে ওয়াল্টারকে অন্তত ডিনারটা করে যেতে বলে, কিন্তু ওয়াল্টার তার কথা শুনে না, সেখান থেকে সে বেরিয়ে যায়। এদিকে সেই সন্ধ্যায় ইভা গিয়েছিল জার্জিওর সাথে দেখা করতে। সেখানে কথায় কথায় জার্জিও তার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু ইভা তাকে কোনো ক্রমেই ঘেঁষতে দেয় না। জার্জিও এতে বেশ রেগে যায়। তখন আমরা জানতে পারি যে জার্জিও আসলে ইভার ফিয়ান্সি, তার মানে খুব দ্রুতই তাদের বিয়ে হতে যাচ্ছে। কিন্তু ইভাকে দেখে মনে হয় না যে তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক আছে। সে খুব কৌশলে জার্জিওকে অ্যাভয়েড করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ডায়াবলিক রাতের অন্ধকারের সুযোগ বুঝে ইভার রুমে ঢুকে ওই লকারটা আবারও খুলতে শুরু করে। ঘটনাক্রমে ঠিক সেই সময় ইভাও রুমে চলে আসে। ভিতরে ঢুকেই তার একটা আজব লাগছিল, মনে হচ্ছিল যে রুমের ভিতরে কেউ আছে। ঠিক তখনই ডায়াবলিক পেছন থেকে এসে তাকে পাকড়াও করে এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ইভা একটু ভয় পায় না। উল্টে ডায়াবলিককে জানিয়ে দেয় যে সে যেই ডায়মন্ডের জন্য চুরি করতে এসেছে সেটা নকল, আসল ডায়মন্ডটা সে অনেক আগেই বিক্রি করে দিয়েছে। কিন্তু ডায়াবলিক তার কথা বিশ্বাস করে না, কারণ ইভার মতো ধনী মানুষ নকল ডায়মন্ড পরবে এটা তো কথাই হতে পারে না। তো ইভা তাকে জানায় যে শুধুমাত্র তার রেপুটেশন ধরে রাখার জন্য সে এই আংটিটা বর্তমানে পরে বেড়াচ্ছে, আসলটা সে অনেক আগেই বিক্রি করে দিয়েছে। কিন্তু ডায়াবলিক এতে কনফিউজ হয়ে যায়। তাই ইভা তখন তাকে সেই আংটিটি চেক করতে বলে। তখন ডায়াবলিক তাকে হুমকি দেয় যে যদি তার কথা মিথ্যা হয় তাহলে পরের বার সে শুধু আংটি নেবে না, ইভাকেও খুন করবে। কিন্তু এই কথাতে ইভা কোনো রকম ভয় পায় না, সে তাকে সিরিয়াস করার চেষ্টা করে। আসলে ডায়াবলিকের এত সুনাম যে ইভার মনে তার একটু একটু অদ্ভুত ফ্যান্টাসি তৈরি হয়েছে, সেই কারণে আজ ডায়াবলিকের সামনে সে নিজেকে সামলাতে পারে না। কিন্তু ডায়াবলিক তো এত সহজেই ধরা দেওয়ার পাত্র না, তাই ইভা তার সাথে কিছু করার আগেই সে উদাও হয়ে যায়। এটা দেখে ইভার ইন্টারেস্ট আরো বেশি বেড়ে যায়। তবে ডায়াবলিক তার গোপন স্থানে গিয়ে সেই ডায়মন্ডটা চেক করে দেখে যে এটা আসলেই নকল। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে মাঝরাতে এলিজাবেথের ঘুম ভেঙে গেলে সে বারান্দায় এসে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। সে দেখে বাড়ির সামনে থাকা বাগানে কোনো কালো কোট পরা একটা অদ্ভুত লোক উঠে আসছে। এটা দেখে মেয়েটা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় বাড়ির ভেতরে কারো পায়ের শব্দ শুনতে পায়। তার মনে হচ্ছিল ডায়াবলিক আবার এলো না, তো ভয় তার আরো কয়েক গুণ বেড়ে যায়। তবু মনে সাহস নিয়ে সে ওই লোকটাকে ফলো করতে করতে এগিয়ে যায়। এরই মাঝে ওয়াল্টার তার সামনে চলে আসে। তাকে দেখে এলিজাবেথ একটু স্বস্তি পায়। সে ওয়াল্টারকে সবকিছু খুলে বলে, কিন্তু ওয়াল্টার সেটা মানতে চায় না, বরং তাকে বুঝিয়ে দেয় যে সে হয়তো ভুল কিছু দেখেছে, এটা তার মনের ধারণা। আর এলিজাবেথ একটু ড্রিঙ্কসও করেছিল সেদিন, তাই তার মনে হয় যে সে হয়তো একটু ভুলই দেখেছে, তাই আর এই বিষয়টা নিয়ে বেশি মাথা কামায় না। এদিকে পরের দিন সকালে ইভা চোখ মেলে দেখে যে তার আংটিটা ডায়াবলিক ফেরত দিয়ে গেছে। ইভার মনে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে।
রাতের অন্ধকারে লুকিয়ে ভেতরে ঢোকা গেলেও সাত সকালে ডায়াবলিক হোটেলের ভিতরে ঢুকে সে কিভাবে আংটি দিয়ে গেল। সে কৌতূহলবশত রবার্টকে ডাক দেয়। রবার্ট তখন রুমের বাইরেই ছিল, তাই ইভা তাকে ডাক দেওয়ার সাথে সাথে সে ভেতরে চলে আসে। ইভার কাছে সবকিছু কনফিউজিং মনে হচ্ছিল, তবে ডায়াবলিক তার সব কনফিউজ দূর করে দেয়। সে ইভার সামনে রবার্টের মুখোশ খুলে তার আসল চেহারাটা তাকে দেখিয়ে দেয়। ইভা তখন তাকে দেখে অবাক হয়ে যায় এবং প্রথম সরাসরি ডায়াবলিকের চেহারা দেখছে। হ্যাঁ, এর আগেও এলিজাবেথ তার চেহারা দেখিয়েছিল, কিন্তু সেটা যে ডায়াবলিক ছিল সে তো তখনও জানতো না। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ডায়াবলিক সবাইকে রেখে কেন ইভাকে সে তার আসল চেহারা দেখাচ্ছে। আসলে তার মনেও ইভাকে একটু একটু ভালো লাগা শুরু করেছে। তাছাড়া গত রাতে সে ইভার উপর অ্যাটাক করেছে, সে তো কাউকেও জানায়নি। এটা দেখে ইভার প্রতি তার একটু বিশ্বাস আরো বেড়ে গিয়েছে, তাই সেই কারণে নিজের আসল চেহারা দেখিয়ে দেয়। তো ডায়াবলিকের প্রতি ইভার তো একটা দুর্বলতা শুরু থেকেই ছিল, তাই আজকে সামনাসামনি দেখে ইভা নিজেকে আর আটকাতে পারে না। তারা দুজন বেশ ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপর ইভা তাকে জিজ্ঞেস করে যে ডায়াবলিক তাকে এখন বিশ্বাস করতে পারে কিনা। ডায়াবলিক তখন একটু দ্বিধায় পড়ে যায়। তার মন ইভাকে বিশ্বাস করতে বলছিল, কিন্তু ব্রেন সেটা মানতে চায় না। সেখানে কথায় কথায় জানা যায় যে আসলে শুরু থেকে ডায়াবলিক ইভার আশেপাশে ঘুরঘুর করছিল। এমনকি প্রথম দিন ইভাকে ডায়াবলিকের ব্যাপারে সাবধান করা সেই ইন্সপেক্টর জ্ঞানকেও আসলে ডায়াবলিক নিজেই ছিল। তো এসব কিছু জানার পর ইভা ডায়াবলিকের তার নাম জানতে চায়। তখন ডায়াবলিক জানায় যে সবাই তাকে ওয়াল্টার নামে চেনে। তখনই বা বুঝতে পারে যে ডায়াবলিক হয়তো তার আসল পরিচয় কখনোই জানাবে না, তাই সে এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করে না। নিজের ব্যাপারে বলতে শুরু করে। সে জার্জিওর ব্যাপারে তাকে জানায় মূলত ইভা তাকে বিয়ে করতে চায় না, কিন্তু জার্জিওর বিরোধিতাও সে করতে পারে না, কারণ তার কাছে ইভার অতীতের কিছু গোপন তথ্য রয়েছে। সেগুলো জানাজানি হলে তার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আর জার্জিও তাকে হুমকি দিয়েছিল যে সে যদি তাকে বিয়ে না করে তাহলে সেই অতীতের সকল ডকুমেন্ট ভাইরাল করে দিবে। তাই মনের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতে রাজি হয়েছে। এই কথা শোনার পর ডায়াবলিক তাকে আশ্বস্ত করে বলে যে সবগুলো ডকুমেন্ট 24 ঘন্টার মধ্যে ইভার কাছে পৌঁছে দেবে। কিন্তু সমস্যা হচ্ছে ইভার কাছে তো সে তার যোগাযোগ করার কোনো অপশন নেই, তাহলে তাদের দেখা হবে কিভাবে। ডায়াবলিক তখন তাকে একটা ক্যাফের অ্যাড্রেস দিয়ে দেয় এবং সেই সাথে তাকে টাইমেও বলে দেয়। ইভা তাকে জিজ্ঞেস করে যে সে তো নিজের আসল চেহারায় সেখানে আসবে না, তাহলে তাকে কিভাবে চিনবে। তখন সে জানায় যে সে একটা স্পেশাল কোড ব্যবহার করবে, সেটা শুনে ইভা তাকে চিনতে পারবে। তো তারা এসব বিষয় নিয়ে প্ল্যানিং করতে থাকে। এদিকে হোটেল ম্যানেজার রবার্টকে কোথাও খুঁজে না পেয়ে পুরো হোটেলে হাঙ্গামা শুরু করে দেয়। হোটেলের রিসিপশন থেকে সে জানতে পারে যে রবার্ট অনেকক্ষণ আগে ইভা রুমে গিয়েছিল, এখনো ফেরেনি। কথাটা শুনে ম্যানেজারের মনে একটু সন্দেহ জাগে। সে তৎক্ষণাৎ চলে যায় ইভা রুমে। ইভা তখন কোনো উপায় না পেয়ে ডায়াবলিককে আলমারির ভেতরে লুকিয়ে রাখে। এরপর সে এমন ভাবে দরজা খুলে যাতে দেখে মনে হয় যে সে ঘুমিয়েছিল, আর ম্যানেজার অসময় তাকে বিরক্ত করে তার ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। তো সে ম্যানেজারকে রুমে ঢুকতে না দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ম্যানেজার জোর করে রুমে ঢুকে পড়ে এবং বিভিন্ন বাহানায় এদিক ওদিক চেক করতে শুরু করে। সে কোথায় কোথায় ইভার কাছে রবার্টের ব্যাপারে জানতে চায়। তখন ইভা বলে যে রবার্ট তো সকালে ব্রেকফাস্ট দিতে এসেছিল, এরপর আর তাদের সাথে দেখা হয়নি। কিন্তু ম্যানেজারের সেটা বিশ্বাস হচ্ছিল না, তাই সে সব জায়গায় ভালোভাবে রবার্টকে খুঁজতে শুরু করে। ইভা তখন বুঝতে পারে যে ম্যানেজার মনে সন্দেহ হয়েছে, তাই সে সাউন্ড কোডের মাধ্যমে ডায়াবলিককে সতর্ক করে দেয়। এরপর ভুলিয়ে বলিয়ে ম্যানেজারকে পাঠিয়ে দেয় ওয়াশরুমে চেক করার জন্য, আর সেই সুযোগে সে ডায়াবলিককে আলমারি থেকে বের করে বাইরে পাঠিয়ে দেয়। অন্যদিকে এলিজাবেথ তখন গত রাতের ঘটনা ভেবে যাচ্ছিল, আর তার বারবার মনে হচ্ছিল যে সে গত রাতে তো ভুল দেখেনি। তাই নিজের সন্দেহটা দূর করার জন্য সে বাগানে গিয়ে ওই রাস্তাটা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে সত্যি সত্যি ওই গোপন রাস্তাটা খুঁজে পেয়ে যায়। এরপর একটা বাটনে পা পড়তে বাগানের ঘাসগুলো উঠে একটা আন্ডারগ্রাউন্ডের দরজার মুখ খুলে যায়। এলিজাবেথ তখন ভয়ে ভয়ে ভেতরে এগোতে শুরু করে। ভেতরের দৃশ্য দেখে ভয়ে তার আত্মাকে বুটে। সেখানে অনেকগুলো মানুষের মুখোশ সাজিয়ে রাখা ছিল, সেই সাথে ছিল অনেক ধরনের কেমিক্যাল। সেসব দেখে এলিজাবেথ বুঝে যায় যে নিশ্চয় এটা ডায়াবলিকের আস্তানা। তাই সে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়, আর সাথে সাথে ইন্সপেক্টর জ্ঞানকো তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। তো সবকিছু যাচাই বাছাই করার পর তারা বুঝতে পারে যে এলিজাবেথের হাজবেন্ডই হলো ডায়াবলিক। এদিকে ডায়াবলিক গাড়ি নিয়ে আসার সময় হঠাৎ একটা বাটনে প্রেস করলে রাস্তার পাশ থেকে পাহাড়টা অদ্ভুতভাবে খুলে গিয়ে একটা নতুন রাস্তা বেরিয়ে আসে। মূলত এই সবকিছুই ডায়াবলিক তার কাজের সুবিধার জন্য তৈরি করেছিল। তো সে এই রাস্তা ধরে তার গোপন স্থানে চলে আসে, কিন্তু সেখানে তার জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। এটা তার আইডিয়াও ছিল না। সে দেখে জ্ঞানকো তাকে ধরার জন্য উত পেতে বসেছিল, তাই ডায়াবলিক সেখানে পৌঁছানো মাত্রই তাকে অ্যারেস্ট করা হয়। অন্যদিকে ডায়াবলিকের যে সময়ের কথা বলেছিল সেই সময়ে ইভা সেই ক্যাফেতে গিয়ে অপেক্ষা করতে থাকে।
থাকে। কিন্তু অনেকটা সময় পার হওয়ার পরও যখন দেখে যে ডায়াবেলিকের কোনো খোঁজ নেই, তাই ইবার মন একটু খারাপ হয়। তার মনে হয় যে ডায়াবেলিক হয়তো ইচ্ছা করেই আসেনি। এমন সময় হঠাৎ আশেপাশে লোকদের কথা কানে যায়, আর তার সে তৎক্ষণাৎ গিয়ে একটা নিউজ পেপার চেক করলে জানতে পারে যে ডায়াবেলিককে পুলিশ অ্যারেস্ট করেছে। তো সেদিনই ডায়াবেলিককে কোর্টে চালান করা হয়। আর ডায়াবেলিক সেখানে গিয়ে দেখে যে ইভা ততক্ষণে কোর্টের রুমে পৌঁছে গেছে। ইভা সেখানে তার সাথে ইশারায় কথা বলার চেষ্টা করে, কিন্তু একটা বারও তার দিকে ফিরে তাকায় না, কারণ ইভার দিকে তাকালেই পুলিশের সন্দেহ চলে যাবে। ইভার উপরে তাই ডায়াবেলিক তাকে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছিল না। তো ইন্সপেক্টর গ্যানকোর এক্সপেকশন অনুযায়ী জর্জ ডায়াবেলিকের সাজা হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেয়। কিন্তু এত বড় একটা ব্যাপারে ডায়াবেলিকের কোনো ভয় দেখা যায় না। এর মধ্যে ইভা কোর্ট থেকে বেরিয়ে একটা দেয়ালে চলে যায়। সেখানে 3 নাম্বার ইটটা প্রেস করা মাত্রই অদ্ভুতভাবে দরজা খুলে যায় এবং ইভা তার সামনে একটা গাড়ি দেখতে পায়। সে ওই গাড়িটা নিয়ে রওনা হয়ে যায় ডায়াবেলিকের বাড়িতে এবং বাড়ির নিচে থাকা সেই গোপন আস্তানার উদ্দেশ্যে সেখানে যায় এবং সেখানে দুটি স্পেশাল কেমিক্যাল তুলে নিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে ইভা ডায়াবেলিকের আস্তানায় কি করছে, আর সে ডায়াবেলিকের রহস্যগুলো জানলো ইভা কিভাবে? আসলে সেদিন কোর্টরুমে ডায়াবেলিক তার দিকে তাকায় না ঠিকই, কিন্তু চোখের পলকে এবং আঙ্গুলের ল্যাঙ্গুয়েজে ইভার সাথে অনেক কথা বলেছে। তার ইনস্ট্রাকশন অনুযায়ী ইভা ওই কেমিক্যালগুলো কালেক্ট করে আনে। এরপর সোজা চলে যায় জর্জিওর অফিসে। তো জর্জিও হঠাৎ তাকে দেখে বেশ অবাক হয়। তখন ইভা তার কাছে একটা রিকোয়েস্ট করে এবং বলে যে সে ডায়াবেলিকের ফাঁসের আগে একবার তার সাথে দেখা করতে চায়। কিন্তু জর্জিও এমনটা করতে রাজি হয় না, কারণ এতে তাকে অনেক সময় কৈফিয়তের সম্মুখীন হতে হবে। তবে ইভাও নাছরবান্দা, সে জানতো যে জর্জিও যেহেতু ডিফেন্স মিনিস্টার, তাই তার জন্য ব্যাপারটা খুব একটা কঠিন হবে না। যে কারণে সে জর্জিওকে রীতিমতো ব্ল্যাকমেইল করতে শুরু করে যে জর্জিও তার কথা যদি না মানে তাহলে জর্জিওকে বিয়েই করবে না। শুধু তাই নয়, সে জর্জিওর সামনে এমন ভাব করে যেন সে অনেক বেশি দুর্বল হয়েছে জর্জিওর প্রতি এবং তাকে সে অনেক ভালোবাসে। তাই শেষবারের মতো জর্জিও তার কথা মেনে নিতে বাধ্য হয়। সে ইভাকে ডায়াবেলিকের সাথে দেখা করার পারমিশন দিয়ে দেয়, তবে সাথে একটা শর্তও দেয় যে সে ইভার সাথে সাথেই থাকবে। তো ইভা তার কথায় আর আপত্তি করে না, আর আপত্তি করলেও কোনো লাভ হবে না। এরপর তারা দুজনে চলে যায় ডায়াবেলিকের সাথে দেখা করতে। সেখানে প্রায় আধা ঘন্টার মতো তারা কথা বলে। পরদিন দেখা যায় যে ডায়াবেলিকের মৃত্যুদণ্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে সেই সময় গলায় দড়ি বেঁধে ফাঁসির নিয়ম ছিল না, অপরাধীদের গলা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তো প্রস্তুতি শেষে জল্লাদ যখন ডায়াবেলিককে ধরে নিয়ে যাচ্ছিল, তখন দেখে মনে হচ্ছিল এ সম্পর্কে ডায়াবেলিকের কোনো ফিলিংসই নেই। তার একদমই চিন্তা হচ্ছে না যে সে মরতে যাচ্ছে। গ্যানগোর কাছে এই ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। তখন পাশের একজন অফিসার বলে ওঠে যে ডায়াবেলিককে দেখে মনে হচ্ছে যে সে হয়তো ড্রাগের নেশায় বেহুশ হয়ে আছে। এই কথা শুনেই গ্যানগোর টনক নড়ে। সে চিৎকার করে জল্লাদকে ডায়াবেলিকের গলা কাটতে নিষেধ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ডায়াবেলিকের শরীর থেকে তার মাথাটা আলাদা হয়ে গেছিল। তখন গ্যানগো ধীরে ধীরে তার কাছে গিয়ে মুখোশটা খুললেই দেখতে পায় যে সেটা তো ডায়াবেলিক অর্থাৎ ওয়াল্টারই ছিল না, সেটা ছিল জর্জিও। এটা দেখে গ্যানগো ভীষণ ঘাবড়ে যায়। দুটো বিষয় নিয়ে সে খুব বেশি ভয় পাচ্ছিল। এক হলো তার বেখেয়ালির কারণে ডিফেন্স মিনিস্টার মারা গেছে, আর দুই হলো তাদের হাত থেকে ডায়াবেলিকের মতো ভয়ঙ্কর ক্রিমিনাল পালিয়ে গেছে। কিন্তু এত কড়া সিকিউরিটির মধ্যেও ডায়াবেলিক পালালো কিভাবে, সেই দুর্দান্ত রহস্যটাই আজ আমরা জানতে পারবো। আসলে ইভা সেদিন জর্জিওর সাথে দেখা করতে যাওয়া এবং তার কাছ থেকে ডায়াবেলিকের সাথে দেখা করার পারমিশন নেওয়ার এই পুরোটাই ছিল ডায়াবেলিকের প্ল্যান। সে আগে থেকে নিজের এবং জর্জিওর মুখোশ তার আস্তানায় বানিয়ে রেখেছিল। আর সেদিন ইভা ওই আস্তানে গিয়ে শুধুমাত্র কেমিক্যালগুলোই তুলে আনেনি, বরং মুখোশগুলো নিয়ে এসেছিল। আর এরপর জর্জিওকে ভুলিয়ে বালিয়ে ডায়াবেলিকের সাথে দেখা করতে নিয়ে গিয়ে আসল ঘটনা ঘটায়। ডায়াবেলিক এবং সে মিলে জর্জিওকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে এবং তার কাছ থেকে এবার ওই ব্যক্তিগত ডকুমেন্ট কোথায় আছে সেটা জেনে নেয়। ডকুমেন্টগুলো তার পার্সোনাল লকারে সুরক্ষিত ছিল, যার পাসওয়ার্ড শুধুমাত্র জর্জই জানতো। তাই ওয়াল্টার তার কাছ থেকে সেই পাসওয়ার্ডটাও জেনে নেয় এবং তাকে দ্বিতীয় ড্রাগসটাও দিয়ে দেয়, যাতে জ্ঞান ফেরার পরে আর কোনো সেন্স না কাজ করে এবং কাউকে কিছু বলতে না পারে। এরপর ডায়াবেলিক তাকে ওয়াল্টারের চেহারার মুখোশ পরিয়ে দেয়, আর সে নিজে জর্জিওর মুখোশ এবং জামা কাপড়
হওয়ার পরে ইবার সাথে বেরিয়ে আসে, কেউ কিচ্ছু টের পায় না, যেন সত্যিকারে অবাক করে দেওয়ার মতো। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ডায়াবেলিক জর্জিও সেজেই তার অফিসে গিয়ে ওই লকারটা খুলে ইভার ডকুমেন্ট গুলো কালেক্ট করে এবং সেখান থেকে বেরোনোর সময় পুলিশ সেখানে পৌঁছে যায়, কিন্তু ডায়াবেলিককে আইডেন্টিফাই করতে পারে না তারা। চোখের সামনে দিয়ে ডায়াবেলিক সেখান থেকে চলে যায়। অন্যদিকে এক ধনী মহিলা তার কিছু মূল্যবান জিনিস একটা লকারে রাখতে চায়। এই জিনিসগুলো অনেক বেশি মূল্যবান হওয়ার কারণে সেখানকার সিকিউরিটি নিয়ে একটু চিন্তায় ছিল মহিলা, যে কারণে সে ব্যাংকের ম্যানেজারের কাছে লকারের সিকিউরিটি সম্পর্কে জানতে চায়। তখন ম্যানেজার তাকে সবকিছু বুঝিয়ে বলতে শুরু করে ওই লকারের দেয়ালগুলো 3টা পার্ট মিলে তৈরি, যেখানে ভেদ করে কোনো জিনিস চুরি করা মোটেও সম্ভব নয়। তাছাড়া লকারের চাবিও শুধুমাত্র লকারের মালিকের কাছেই থাকে, যা অন্য কোনোভাবে ওই চাবি হাসিল করা সম্ভব নয়। তো সবকিছু শোনার পর মহিলা তার প্রপার্টি লকারে রেখে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে সোজা চলে যায় ডায়াবেলিকের সাথে দেখা করতে। তখন জানা যায় যে ওই মহিলা আর কেউই নয়, বরং ইভা ছিল। তারা দুজনে মিলে এবার ওই ব্যাংক লুট করার প্ল্যান করছিল, তাই ডায়াবেলিক ইভাকে ছদ্মবেশে সেখানে পাঠিয়েছিল। তো সবকিছু জানা হয়ে গেলে এবার তারা তাদের প্ল্যানিং শুরু করে। এদিকে জ্ঞানকে তাদের ধরার জন্য উঠে পড়ে লাগে। শহরের কোনো ব্যাংক, লকার রুম, ট্রাস্ট কোনোটাই বাদ রাখে না। সে প্রত্যেক জায়গায় লকারগুলোর থেকে ভালোভাবে খুঁজতে শুরু করে যে কোথায় সব থেকে দামি এবং বেয়ার জিনিসপত্র রাখা আছে, কারণ সে জানতো যে ডায়াবেলিক যেন তেন চোর না এবং সব জায়গায় চুরি করে না, সে অবশ্যই দামি জিনিসই চুরি করবে। তো একটা পর্যায়ে সে ব্যাংকের খোঁজ পেয়ে যায় এবং সেটার প্রোটেক্ট করার প্রস্তুতি নিতে শুরু করে। সে তার টিমকে শহরের প্রত্যেকটা রাস্তায়, উলিগলি, এমনকি আন্ডারগ্রাউন্ড টানেলগুলোর উপর নজর রাখতে বলে এবং বলে যে কোথাও থেকে কিভাবে ডায়াবেলিকের উদয় হবে সেটা তো আর বলা যায় না। তবে ততক্ষণে ডায়াবেলিক ব্যাংকে পৌঁছে গিয়েছিল, কিন্তু ইভা তার সাথে ছিল না। আসলে সে ডায়াবেলিকের সাথে যেতে চেয়েছিল ঠিকই, কিন্তু ডায়াবেলিক নিজেই তাকে নেয়নি। যেহেতু কাজটা অনেক রিস্কি ছিল, তাই ইভাকে সেখানে বিপদে ফেলতে চাচ্ছিল না। প্ল্যান অনুযায়ী সে আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে দিয়ে ব্যাংকের ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। তবে দুর্ভাগ্যবশত ব্যাংকে ঢোকার সময় সেন্সর লাগানো ছিল, কিন্তু সেটা তো আর ডায়াবেলিকের থেকে বেশি স্মার্ট ছিল না। ডায়াবেলিক সেন্সরটা অ্যাভয়েড করার জন্য পানির পাইপলাইন খুলে দেয় এবং সেই শব্দে তার আসা যাওয়ার শব্দটা সেন্সর আইডেন্টিফাই করতে পারে না। এরপর সে খুব কৌশলে ব্যাংকের ভিতরে ঢুকে যায় এবং ব্যাংক থেকে চুরি করে অন্য একটা রাস্তা দিয়ে বেরিয়ে আসে। আর সেখানে পুলিশদের মুখোমুখি হতে হয় তাকে। তবে সে ওই পুলিশদেরকে মেরে সামনের দিকে এগোতে শুরু করে। এরই মাঝে জ্ঞানকে এসে সামনে দাঁড়ায়। সে ভেবেছিল যে এবার ডায়াবেলিককে কোনোভাবে হাতছাড়া হতে দেবে না, কিন্তু সে জানতো না যে ডায়াবেলিক এখন একা নেই, তার সাথে সঙ্গী আছে। তাই তৎক্ষণাৎ ইভা হঠাৎ পেছন থেকে সে জ্ঞানকের উপর গুলি চালিয়ে ডায়াবেলিককে নিয়ে সেখান থেকেই পালিয়ে যায়। ইভাকে সেখানে দেখে ডায়াবেলিক নিজেও একটু অবাক হয়, তবে সে বুঝতে পারে যে ইভা তাকে একা ছাড়ার মানুষ নয়। তাই এবার ফাইনালি সে ইভাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করে। আর জ্ঞানকে তখন আহত অবস্থায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিছুই করার ছিল না তার। এই ঘটনার বেশ কিছুদিন পর আমরা আবারও ওয়াল্টার এবং ইভাকে দেখতে পাই। তারা দুজন এখন একসাথে বেশ সুখেই আছে। ইভাকে ইমপ্রেস করার জন্য ওয়াল্টার সেই আসল পিক ডায়মন্ডটা উদ্ধার করে নেয়, কিন্তু ইভার সেটাতে কোনো ইন্টারেস্টই ছিল না, কারণ এখন তার শুধুমাত্র ডায়াবেলিককেই চাই। তাই সে ডায়মন্ডটা সাগরে ছুঁড়ে ফেলে দেয় এবং এরপর ওয়াল্টারকে জড়িয়ে ধরে। এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে সিনেমাটা শেষ হয়ে যায়। কিন্তু এরকম একটা দুর্দান্ত মুভি কি আসলে এত সাদামাটা ভাবে শেষ হওয়ার কথা না, বরং এই মুভির আরো 2টা সিকুয়াল আছে। যেহেতু পরবর্তী পার্ট তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, আর কমেন্ট করলে আমি পরবর্তী পার্ট নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। বাই বাই, টেক কেয়ার।